তারপর ডেস্টিনির ফারুকেরা কি অবস্থা আপনি গো? শরীর স্বাস্থ্য ভালা তো? মনটা ভালা? চলে চলে, সেল চলে, কাম কাজ চলেনি? ওই যে ফিলাট ফুলাট বেচা হয়, সেটে সুটে লাইট লাগে, চলে চলে? চলে না চলে না? চালাই যান চালাই যান, বিশাল মোটিভেশন নিয়ে স্যাটেলাইট লাগাইতে থাকেন, বিশাল মোটিভেশন নিয়ে। হ্যাঁ, ফিলাট ফিলাট বেচতে থাকেন, ঠিক আছে? চালাই যান চালাই যান। দিলাম এই নিশিরাইতে দোয়া কইরা, খান ভিক্ষা কইরা। যাই হোক, আপনারা তো জানেন যে ওই যে ওই কাকার ওই মরুক্ষচোদা যে দালাল যেগুলো আছে, এগুলার একটু হালকা ডলা না দিলে আবার আমার পেটের ভাত হজম হয় না। তো এই জন্য প্রত্যেকবারই ওদের হোগায় একটু ওই যে ইয়ে আছে না, শিরিষ কাগজ দিয়ে একটু হালকা ডলা দিয়ে নেই আর কি, প্রতিবার। যাই হোক, তো কাকার মরুক্ষচোদা দালালদের কথা বাদ, ওরা ফ্ল্যাট বেচুক, স্যাটেলাইট লাগাক, হোগা মারা খাক, আসেন আমরা আমাদের কাজে আসি। আজকে বিষয়টা তো দেখতেছেনই যে ডেস্টিনির এই নবযাত্রায় আমাদের করণীয়। আপনারা যারা আছেন আর কি বিনিয়োগকারী, মানে আমরা যারা বিনিয়োগকারী আছি, মানে আমরা সবাই খালি এটা মনে করি যে আমগোই খালি কাম, আর মানে খালি মালিক পক্ষ যারা আছে বা ম্যানেজমেন্ট লেভেলে যারা আছে, হেরাই খালি কাম করব, আমগো কোনো কাম নাই, আমরা অনেক এটা মনে করি আর কি। তো যাই হোক, আপনারা জ্ঞানী মানুষ, আপনি করে জ্ঞান দেওয়ার কিছু নাই। তো তারপরেও কয়েকটা বিষয় একটু শেয়ার করি আর কি, এই ডিস্ট্রিবিউটর বা বিনিয়োগকারী যারা আছেন, আপনি করে কইয়ারি, মানে আমাদের কি করণীয় এখন, আসেন এগুলো একটু আলোচনা করি। আমার ব্যক্তিগত পারসেপশন, মানা না মানা এটা আপনাকে কাম। দেখেন, এই যে আমাদের যে এত এত সমস্যা, এই যে 12 সালের পর থেকে এই পর্যন্ত এই যে যতটুকুই সমস্যা এতদিন হয়েছে, বা এই যে কমে কমে যে আসতেছে, মানে আমাদের বিশাল সমস্যা ছিল, এগুলা কমতে 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 একেবারে নিউট্রাল হয়ে এখন একটা ফরম্যাটে দাঁড়াই গেছে না? তাইলে আমি যদি ধরেন প্রথম পয়েন্টটা যদি এভাবে কই আপনি করে, যে আমাদের সকল সমস্যা সমাধানের প্রধানতম পদ্ধতি বা প্রধানতম পলিসি হইল টিকা থাকা। টিকা থাকা মানে কি? সার্ভাইভ করা, সার্ভাইভ। তো ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, মানে যে সবচেয়ে ফিট সেই সার্ভাইভ করতে পারবে, আর যে ফিট না সে সার্ভাইভ করতে পারবে না। এটাই হলো পলিসি। তো টিকে থাকাটাই হলো আমাদের সমস্যা সমাধানের প্রধানতম কাজ। এবং আরেকটা কথা আছে যে টিকে থাকাটাই হলো ক্ষমতার 95%। মানে আপনি কতটুকু পাওয়ারফুল এটা ডিপেন্ড করে আপনি কতক্ষণ ধরে টিকে আছেন, আপনার দম কটুক ওইটার উপরে ডিপেন্ড করে আপনি কতটুকু পাওয়ারফুল। তো দেখেন 12 সালের পরে 12 গেল, 13 গেল, 14 গেল, 15 গেল, এইভাবে করতে 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 এখন 2026, এই যে আমরা যে সাস্টেইনেবল একটা সেট আপ নিয়ে এখনো যে টিকে আছি, এটাই হলো আমাদের প্রধানতম ক্ষমতা। তার মানে আমাদের সকল সমস্যার সমাধানের প্রধানতম পন্থা হইল টিকে থাকা। বোঝা গেল? আর টিকে থাকা, এই যে টিকা থাকতে হয়, এই টিকা থাকার জন্য প্রধানতম পলিসি হইল কাজ করে যাওয়া। কাজ হাতে অলওয়েজ কাজ থাকতে হবে। মানে আপনার হাতে যদি কোনো কাজ না থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন না, আর কাজ যদি কন্টিনিউ করতে না পারেন তাহলে আপনি টিকা থাকতে পারবেন না। দেখেন 12 সালের পরে বলেন, 13 সাল বলেন, 14 সাল বলেন, 15 সাল বলেন, মানে 12 সালেও অনেকে ছিল, আবার 13 সালে অনেকে ঝরে গেছে, কিন্তু 13 সালেও অনেকে ছিল, 14 সালে ঝরে গেছে, 14 সালে অনেকে ছিল, 15 সালে ঝরে গেছে, 15 সালে অনেকে ছিল, 16 সালে ঝরে গেছে, এভাবে 16, 17, 18, 19, 20 অনেকে ছিল, 21 সালে এসে ঝরে গেছে, কেউ আবার 21, 22 ছিল, 23 সালে এসে ঝরে গেছে, কেউ আবার 23, 24, 25 পর্যন্ত ছিল, এই 26-এ আইসা ঝরে গেছে। দেখা যায় অনেক চিপা চাপা দিয়া কেউ ওই যে এআই কোম্পানিতে গিয়া কাম টাম শুরু করছে, অনেক বড় লেভেলেরও, আমি আর নাম কইলাম না। তো অনেক হাবিজাবি করতেছে আর কি। তার মানে মূল বিষয় যেটা হলো কাজটাকে কন্টিনিউ করার মাধ্যমে টিকে থাকাটাই হলো প্রধানতম আমাদের সমস্যার সমাধান। তাহলে এখন দেখেন 12 সালের পর থেকে যারা কন্টিনিউ কাজ করে গেছে, মানে যাদের হাতে কন্টিনিউ কাজ ছিল, এরাই টিকে আছে।
দেখেন 13 সালে যে টিকতে পারে নাই কারণ কি তার হাতে কাজ ছিল না। 14 সালে, 15 সালে, 16 সালে, 17 সালে, 18 সালে প্রত্যেকটা বছর একটা একটা করে পোর্শন ইনএক্টিভ হয়ে গেছে। আর ওই কিছু ব্যক্তি আছে, হাতে গোনা কিছু ব্যক্তি, যারা 12 সালেও ছিল, 13 সালেও আছে, 14 সালেও ছিল, 15 সালেও ছিল, 16, 17, 18, 19, 20 ছিল, 21, 22, 23, 24, 25, 26-এও আছে। তার মানে টিকা থাকাটাই হলো ক্ষমতার 95%। তো টিকা থাকার অন্যতম মাধ্যম কি? হাতে কাজ থাকা। হাতে কাজ থাকলেই কাজটা আপনি কন্টিনিউ করে যেতে থাকবেন, আর বিনিময়ে আপনি টিকা থাকবেন। তো এখন কইতে পারেন যে ভাই হাতে তো কাজ নাই, কাজ থাকে না ভাই, কাজ পয়দা করতে হয়। কেমনে? আসেন একটু পূর্বের কিছু ইতিহাস ঘাটটা দেখি। 2012 সালে যখন ঝামেলা শুরু হইল, ঝামেলা শুরু হওয়ার পরে এই যে আমগরি কি কেউ কইছিল, যারা কাজ শুরু করছিল 12 সালের পরে, কেউ কি কইছিল যে ওই যে এই তথ্য ফর্ম ফিল আপ করেন, এই কথা কেউ কইছিল? মানে কাজ ছিল না, আমরা কাজ তৈরি করছি। তথ্য ফর্ম কি? ওই যে ডিস্ট্রিবিউটরদেরকে নিয়ে ডিস্ট্রিবিউটরদের তথ্য ফর্ম ফিল আপ করা, যে তাদের তথ্যগুলো নিয়ে একত্রিত করা, নাম, মোবাইল নাম্বার, ডিন নাম্বার, এগুলো করে একত্রিত করা। তো এই কাজ দিয়ে আমরা 12, 13, 14 পর্যন্ত আমরা কাটাইলাম, কারণ তখনও তো ওইরকমভাবে সেট আপ ডেভেলপ হয় নাই। 15 সালে কি হইলো? 15 সালে আস্তে 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 ওই যে বিভিন্ন ভাবে কার্যক্রম গোছাইতে গোছাইতে ডিস্ট্রিবিউটরদেরকে একত্রিত করার মাধ্যমে বিভিন্ন সংগঠন দাঁড়াই গেল। এই যে সংগঠনগুলো দাঁড়ায় গেল, এই সংগঠনগুলো দাঁড়ানোর মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে একটা ডিস্ট্রিবিউটরদের একটা প্যানেল সংগঠিত হইল। তার মানে কি, অলওয়েজ যারা কাজে ছিল তারাই কিন্তু আস্তে আস্তে একত্রিত হয়ে গেল। তার মানে কি, কাজের মাধ্যমে থাকলেই কিন্তু একটা ফরম্যাট ধীরে ধীরে দাঁড়ায়। যদিও এরপরে সংগঠনগুলো নিয়ে ওই বাট পারে ওইটারে ওই যে নিজের টাকা কালেকশনের হাতিয়ার বানাইয়া কোশেয়ার মোশেয়ার কালেকশন কইরা নিজেও হোগামারা খাইছে, এই সাথে যেগুলো ছিল এগুলোরও হোগামারা খাওয়াইছে। যাই হোক, এরপরে ধরেন কি হইলো, আস্তে 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 ধরেন 18 সালে এই যে তলবি সভার ফরম্যাটের মাধ্যমে ধীরে ধীরে কাজ শুরু হইলো। 18 সালে তলবি সভা যখন হইলো, হওয়ার পরে ডিস্ট্রিবিউটরদের সাথে কমিউনিকেশন, ডিস্ট্রিবিউটরদের সাথে যোগাযোগ, আস্তে আস্তে জিনিসটা আরেকটু গোছাইলো। 19 সালে আরও গোছাইলো, 20 সালে আরও একটু গোছাইলো। এরপরে 21 সালে এবং 22 সালে আইসা ধীরে 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 হাইকোর্টের রায় আইসা পড়লো। এখন দেখেন 12 সাল থেকে 22 সাল পর্যন্ত আমরা যদি টিকা না থাকতাম, তাহলে 22 সালে হাইকোর্টের এই রায়টা আসতো না। আমরা যদি 23 সাল, 24 সাল, 25 সাল পর্যন্ত এভাবে টিকা না থাকতাম, তাইলে আমাদের কমরেডের মাধ্যমে এইভাবে আমাদের সার্ভার ওপেন হয়ে ব্যবসায়িক কার্যক্রম চালুর সুযোগ এসে পড়তো? আসতো না। তার মানে টিকা থাকাটাই ক্ষমতার 95%। আমরা টিকা যদি না থাকতাম, 13 সালে যদি ফুডুস হয়ে যেতাম বা 14 সালে যদি ফুডুস হয়ে যেতাম, তাইলে এই পর্যায়গুলা কিন্তু আসতো না। তার মানে টিকা থাকতে হবে, আর টিকা থাকার প্রধানতম মাধ্যমই হলো কি? কাজ। কাজ থাকে না, কাজ পয়দা করতে হয়। তাহলে এখনকার কাজ কি? 12 সাল, 13 সাল, 14 সাল, 15 সাল, 16 সাল, 20, 21, 22, ভাই কোনো বোর্ড ছিল না, মালিক পক্ষ ছিল না, কিচ্ছু ছিল না, হাওয়ার উপরে আমরা কাজ করে গেছি। আর এখন তো হাওয়ার উপরে না, এখন আমাদের একটা আইনগত ভিত্তি আছে, কোম্পানির সার্ভার চালু, ব্যবসায়িক কার্যক্রম চালু, ম্যানেজমেন্ট আছে, বোর্ড আছে, সব কিছু এখন ওকে। তাহলে এখন আমাদের কাজ আরও প্রফেশনাল। এখন আমাদের কাজ কি? ডিস্ট্রিবিউটর যারা আছে তাদের তথ্য হালনাগাদ করা, ডিন ভেরিফিকেশন করা। 10 পয়েন্টের যে প্রোডাক্ট, সেটা কিনে তথ্য এবং প্রোডাক্ট কেনার মাধ্যমে ডিস্ট্রিবিউটরের সেন্টারটাকে হালনাগাদের পাশাপাশি বিজনেস সেন্টারটাকে অ্যাক্টিভ করা। ডিসকাউন্ট পয়েন্টের অপশন আসছে, ডিসকাউন্ট পয়েন্ট তৈরি করা কান্ট্রি ওয়াইজ। ইশপের অপশন আসছে, কান্ট্রি ওয়াইজ ইশপের অপশন তৈরি করা। সাপ্তাহিক যে প্রোগ্রামগুলো হয়, অফিসিয়াল অ্যাক্টিভিটিস আলিস সেন্টারে যেগুলো হয়, সেগুলোতে অ্যাটেন্ড করা। ঢাকার বাইরেও আস্তে আস্তে প্রোগ্রাম শুরু হবে, সেগুলোতে অ্যাটেন্ড করা। তা আগে আপনার হাতে কোনো কাজ ছিল না, নিজের হাতে আপনি কাজ তৈরি করে তারপরে কাজ করতে হয়েছে, অ্যাক্টিভ থাকতে হয়েছে। আর এখন আপনার কোনো কাজ তৈরি করার দরকার নাই, কাজ তৈরি করে দিতেছে বোর্ড, কাজ তৈরি করে দিতেছে ম্যানেজমেন্ট। আপনার এখন কত রেডিমেড কাজ আপনার হাতে, সেগুলো খালি করে যাবেন। সেটাও তো অনেকে করেন না। তাইলে আমাদের প্রথম কাজ কি? যে কোনো এই আমাদের সমস্যাগুলো সমাধানের অন্যতম পন্থা আমি বলছি কি? টিকে থাকা। আর টিকে থাকতে হলে কাজ জরুরি। তো এখন আমাদের টিকেও থাকা সম্ভব হয়ে গেছে, সাথে আমাদের এখন অফিসিয়ালি কোম্পানির পক্ষ থেকে অনেক ধরনের প্রজেক্টও আসছে। তার মানে আমাদের হাতে এখন যথেষ্ট কাজ আছে। আমাদের কাজ হলো এই কাজগুলো কন্টিনিউ করে থাকা, কন্টিনিউ করে যাওয়া। এর মাধ্যমেই আমাদের কোম্পানির সমস্যাকে সমাধানের দিকে নিয়ে যাওয়া, চূড়ান্ত সমাধানের দিকে নিয়ে যাওয়া। 2 নম্বর কাজ,
দায়িত্ব পালন করতে হবে উভয় পক্ষ থেকেই, উভয় পক্ষেরই দায়িত্ব পালন করতে হবে। মানে মালিক পক্ষ বা ম্যানেজমেন্ট খালি কাজ করব, আমরা বসে বসে মুখে আঙ্গুল চুষমু, সেটাও হবে না। আবার খালি আমরা কাজ করতেছি, মালিক পক্ষ বসে আছে, সেটাও হবে না। তো মালিক পক্ষ তো অলরেডি কাজ করতেছে, করতেছে না? অফিস চালু না? চালু। অফিসের ভাড়া কি আপনি দেন না মালিক পক্ষ দেয়? মালিক পক্ষ দেয়। দ্বিতীয়ত সার্ভারটা রানিং আছে না? আছে। সার্ভারের যে মান্থলি যে কস্ট, এটা আপনি দেন না মালিক পক্ষ দেয়? মালিক পক্ষ দেয়। প্রোডাক্ট সোর্সিং এর কাজ কি আপনি করেন না মালিক পক্ষ করে? মালিক পক্ষ করে। সার্ভার মেনটেনেন্সের সামগ্রিক অফিসিয়াল সেটআপ, স্টাফ, এদের সকল খরচ, বেতন ভাতা আপনি দেন না মালিক পক্ষ দেয়? মালিক পক্ষ দেয়। সারা বাংলাদেশের আইনগত সকল কার্যক্রম কন্টিনিউ করার জন্য 173-এর 22-এর আলোকে ব্যবসায়িক কার্যক্রম কন্টিনিউ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার, এগুলা কে নেয়? আপনি নিতেছেন না মালিক পক্ষ নিতেছে? মাস শেষে টোটাল এই যে বিশাল একটা খরচ যাইতেছে এই কোম্পানিটাকে কন্টিনিউ করার জন্য, এই খরচ আপনি দেন না মালিক পক্ষ দেয়? মালিক পক্ষ দেয়। তার মানে মালিক পক্ষের অবস্থান থেকে সব কাজ ওনারা করতেছে। শুধুমাত্র ট্রি প্ল্যান্টেশন এবং মাল্টিপারপাসে টাকা ফেরতের যে প্রক্রিয়াটা, সেটা আদালতের সাথে রিলেটেড বিধায় ওইটা নিয়ে মালিক পক্ষের কাজও কিন্তু চলমান। তাহলে এখন মালিক পক্ষের অবস্থান থেকে বোর্ডে যারা আছে বা যে সকল ব্যক্তিরা আছে, তারা যে কাজগুলো করতেছে, তারা কইরা যেতেছে, এটা একটা পক্ষ। আর একটা পক্ষ হইলাম আমরা। তা আমাদেরও তো কাজ করতে হবে। এক পক্ষ কাজ করতেছে, আরেক পক্ষ কাজ না কইরা বসে থাকলে তো হবে না। আরেক পক্ষকেও কি করতে হবে? কাজ করতে হবে। তো এবার আসেন দেখি আমাদের কাজ কি। একটা তো প্রথমে কইলামই, মালিক পক্ষের কাজ মালিক পক্ষ করতেছে, আমাদের কাজ আমাদেরকে করতে হবে। আমাদের কাজ কি? প্রথমত নিজে অ্যাক্টিভ থাকা এবং অন্যকে অ্যাক্টিভ রাখা। নিজে প্রোগ্রামগুলোতে উপস্থিত থাকা এবং অন্যকে প্রোগ্রামে উপস্থিত রাখা। নিজের দিন ভেরিফিকেশন করা, অন্যের দিনটা ভেরিফিকেশন করে দেওয়া। নিজের বিজনেস সেন্টারটা অ্যাক্টিভ করা, অন্যের বিজনেস সেন্টারটা অ্যাক্টিভ করাই দেওয়া। নিজে ডিসকাউন্ট শপ নিয়ে কাজ করা, অন্যকে ডিসকাউন্ট শপে কাজ করানোর ক্ষেত্রে উৎসাহিত করা এবং ডিসকাউন্ট শপের ব্যাপারগুলোকে বুঝাইয়া দেওয়া। নিজে ই শপের কাজ করা, কোম্পানির সার্বিক বিজনেস মডিউলগুলো নিয়ে কাজ করে যাওয়া এবং অন্যকেও এগুলো করতে উৎসাহিত করা। এগুলাই হলো এই মুহূর্তে আমাদের কাজ। আরও অনেক কাজ আছে। অনলাইন অ্যাক্টিভিটিস চালু রাখা। আপনি দেখেন যে বাটপাড়ের গোষ্ঠী, ওই যে মুরুক্কস দ্বারা ওই কিছু একটা করলেই ফুরুত করে একটা মিটিং করে ছবি টবি দিয়ে দেয়, মনে হয় যে বিশাল উল্টায় ফেলাইতেছে। আসলে কিন্তু এগুলো বেশি না, সারা বাংলাদেশের 4 থেকে 500 একদম মানে সিলেক্টেড কিছু ফৈকরা চোদা আছে, যেগুলো যে লাফালাফি করে, এই সে হাবিজাবি বক্কর চক্কর। কিন্তু দেখেন এই 4 থেকে 500 এইগুলাই কি করে, যখন কোনো একটা কিছু হয় ফুরুত করে ওই সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটা অ্যাক্টিভিজম চালাই দেয়। এতে করে মনে হয় যে সারা বাংলাদেশে এরাই উল্টে বাল ফালাইতেছে। আসলে কিন্তু কিছুই না। কিন্তু অ্যাক্টিভিজমটা আমাদের পক্ষ থেকে যদি আমরা না করি, তাহলে মানুষ জানবে কিভাবে যে আমরা কাজ করতেছি? তাহলে এই জন্য অনলাইনে এই অ্যাক্টিভিজমটা কন্টিনিউ করা। ফেসবুক অ্যাক্টিভিজম, আপনি কোনো একটা ডিন ভেরিফিকেশন করছেন, অবশ্যই এটা ফেসবুকে দেন। কোনো একটা ডিন অ্যাক্টিভ করছেন, ফেসবুকে দেন। এনএফসি কার্ড করছেন, ফেসবুকে দেন। একটা ডিসকাউন্ট পয়েন্ট করছেন, ফেসবুকে দেন। একটা ইশপ করছেন, ফেসবুকে দেন। আপনার টোটাল অ্যাক্টিভিজমগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু সবাইকে জানান দিতে পারতেছেন যে আপনি কার্যক্রমের মধ্যে আছেন। এতে করে অনেক জায়গায় মেসেজ চলে যাবে যে আসলে আপনি কাজ করতেছেন। আপনি যে কাজ করতেছেন সেটাই তো অনেকে জানে না, তো না জানাইলে হবে। পাশাপাশি অফলাইন অ্যাক্টিভিটিস চালু রাখা। অফলাইন অ্যাক্টিভিটিস কি? এই যে বিভিন্ন জায়গায় মুভ করা, বিভিন্ন প্রোগ্রাম করা, বিভিন্ন ডিস্ট্রিবিউটরের সাথে কানেক্ট করা, তাদের সাথে কাউন্সিলিং করা, তাদেরকে বিষয়গুলো বোঝানো, প্রোগ্রাম এবং কোম্পানির সার্বিক বিষয়গুলো ক্লিয়ার করা। তারা এগুলো তো ক্লিয়ার না, ক্লিয়ার করতে হবে। আরেকটা কথা আপনাকে কই, ধরেন 2000 সালে যখন বাংলাদেশে ডেস্টিনি চালু হয়েছিল, তো বাংলাদেশের 45 লাখ মানুষ জানতো যে এই নামে কোনো কোম্পানি আছে? 45 লাখের কথা বাদ দেন, ধরেন 2000 সালে যখন ডেস্টিনি চালু হয়, তখন এই বাংলাদেশের কেউ জানতো যে ডেস্টিনি নামে একটা কোম্পানি চালু হয়েছে? জানতো না। হাতে গোনা 400-500 বা 1000 মানুষ মিলে উদ্যোক্তা হয়। ওই যে ওই নিউ ইয়র থেকে সব একসাথে আয়া, যখন 4-5 8-10 বা 20,000 যেটাই হোক না কেন, একটা প্যানেল, ওই যে তাদের ওই সেটআপটা, ট্রি সেটআপটা এখানে নিয়ে নতুনভাবে ডেস্টিনি শুরু করলো। তো সারা বাংলাদেশের মানুষ কি জানতো যে ডেস্টিনি নামে একটা কোম্পানি চালু হয়েছে? জানতো না। এই 45 বা 50,000 মানুষের মধ্য থেকে ডেসপারেট 100-200 বা 500 বা 1000 ব্যক্তি সিরিয়াসলি তখন কাজ শুরু করছিল, মানুষকে জানানো শুরু করছিল, ইনভাইট
মানুষকে ইনভাইট করতেছিল, ডেস্টিনির ব্যাপারে তথ্য দিতেছিল, মাল্টি লেভেল মার্কেটিং সম্পর্কে তথ্য দিতেছিল। এইভাবে 1, 2, 4, 8, 16, 32, 64 এভাবে মাল্টিপল ওয়েতে এভাবে ধীরে 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 একটা সময় সারা বাংলাদেশে মেসেজ চলে গেছে যে ডেস্টিনি 2000 লিমিটেড নামে একটা কোম্পানি বাংলাদেশে আছে। ঠিক কিনা? আচ্ছা, তাইলে ওই সময় ওই যে 1, 2 বা 250 বা 500 বা 1000 ডেডিকেটেড পিপল ডেসপারেটলি এই কোম্পানির মার্কেটিং কনসেপ্ট নিয়ে সারা বাংলাদেশে কাজ শুরু করে দিছিল, তারাই কিন্তু পরবর্তীতে কি হয়েছে, ডায়মন্ড হয়েছে, ক্রাউন হয়েছে, এবং তারাই কিন্তু কোম্পানির ওই প্রথম 1, 1.5, 200 সেলিব্রিটি টপ আর্নারদের মধ্যে ছিল। সেম বিষয়টা এবার আপনি আবার 2012 পরবর্তী সিচুয়েশনের সাথে মিলান। 2012 পর থেকে 13, 14, 15, 16 আস্তে 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 টোটাল বাংলাদেশের সমস্ত মানুষ এখন এই কোম্পানি সম্পর্কে কোনো তথ্যই তাদের কাছে নাই। তারা জানে যে ডেস্টিনি এখন বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা? তাহলে এখন দেখেন 2022 সালে যে বোর্ড হইল, এটা বাংলাদেশের মানুষ জানে? জানে না। 23 সাল, 24 সাল, 25 সাল হয়ে এই 26 সালে এখন যে ফুল সুইংয়ে এই কোম্পানি তার কার্যক্রম আবার শুরু করছে, এটা কি বাংলাদেশের মানুষ জানে? জানে না। ওই সেই 2000 সালের মতো। 2000 সালে যখন প্রথম যাত্রা শুরু করছিল, তখন যেরকম কেউ জানতো না এই নামে একটা কোম্পানি আছে, তখন 1, 1.5, 200 বা 500 ডেসপারেট লোক সিরিয়াসলি এই মার্কেটিং কনসেপ্ট নিয়ে কাজ করে গেছে বিধায় ধীরে ধীরে সারা বাংলাদেশের মানুষ জানছে যে ডেস্টিনি নামে একটা কোম্পানি আছে। তো সেম ডেস্টিনি যে আবার পুনরায় চালু হয়েছে এটা কেউ জানে না। এই জন্য আবার এইখানে দেখেন এরকম 1, 1.5, 200 ডেডিকেটেড পিপল কিন্তু সিরিয়াসলি মাঠে নেমে গেছে, যারা এখন এই মার্কেটিং কনসেপ্ট নিয়ে মানুষকে তথ্যগুলা জানাইতেছে, মানুষের কাছে যাইতেছে এবং মানুষকে ক্লিয়ার করতেছে যে ডেস্টিনি আবার পুনরায় চালু হয়েছে। তো এই যে 1, 1.5, 200 মানুষ ডেডিকেটলি এখন কাজ করতেছে, এরাই কিন্তু আগামীতে হবে ওই 2000 সালে যেরকম 1, 150 লোক কাজ করে 2008-10 শেষ ওই 1, 1.5, 200 লোক হয়ে গেছিল মানে সেলিব্রিটি। তো এখন যে 1, 1.5, 200 বা 300-400 লোক সিরিয়াসলি কাজ করবে, তারাই কিন্তু আগামী বছর 2, 3 পরে এই টোটাল কান্ট্রি ওয়াইজ যখন মেসেজ চলে যাবে যে ডেস্টিনি চলছে ফুল সুইংয়ে, সবাই যখন জেনে যাবে, তখন এই যে এখন যারা 1, 2, 500 ব্যক্তি সিরিয়াসলি কাজ করতেছে বা করবে, এরাই হবে তখন সেলিব্রিটি। তো এখন আপনি সেলিব্রিটি হবেন না ঘরে বসে বসে মুখে আঙ্গুল চুষবেন, এটা আপনার ব্যাপার। সেলিব্রিটি হইবেন না হুগামারা খাইবেন, সেটা আপনার ব্যাপার। না কাকার লগে যা ফ্ল্যাট বিছবেন, সেটে সুটে লাইট লাগাবেন, সেটা আপনার ব্যাপার। বুঝার মানে আপনি করে বুঝে কর যতটুক কর কইলাম, নিজের খেয়া বনের মোষ তাড়ানোর তো সময় নাই। যতটুক পারি বুঝায় কইতেছি, ভালো লাগলে রিসিভ করবেন, ভালো না লাগলে নাই। আমি আগেই কইছি, এখনও কই, আপনি কাম করলে কি আর না করলে কি, আপনি কাম করায় না করায় কিচ্ছু আসে যায় না। ডেস্টিনির কাজ ঠিকই হইতেছে এবং হবে, কোম্পানির কার্যক্রম গতিশীল হইতেছে, আরো হবে, কেউ না কেউ ঠিকই কাজ করবে। দেখেন না স্টেটমেন্ট কত হইল, 650 নাম্বার স্টেটমেন্ট ক্লোজ হইল। রেগুলার ইনকাম হইতেছে, নতুন জয়েনিং হইতেছে না, নতুন কাজ হইতেছে না, কেউ না কেউ ডেস্টিনি ডিসকাউন্ট শপ নিয়ে কাজ করতেছে না, কেউ না কেউ ইশপ নিয়ে কাজ করতেছে না, কেউ না কেউ কিন্তু ঠিকই ম্যাচিং করতেছে, কেউ না কেউ ঠিকই আগায় যেতেছে। আর আপনি আগাইলে কি না আগাইলে কি? ওই দিন একজন আমারে কইলেন যে আসলে সব ঠিক হোক, সব ঠিক হইলে পরে তারপরে কাজ শুরু করব। তো তারে আমি কই, সব ঠিক এটা তো হয় না, সব ঠিক করতে হয়। এখন আপনি যদি মনে করেন সব ঠিক হইলে পরে এরপরে আপনি কাজ শুরু করবেন, সমস্যা নাই, করেন, বসে থাকেন। ওই যে 2000 সালে যখন যাত্রা শুরু হয়েছিল, কেউ আইছিল 2001-এ, এবার কেউ আইছিল 2002-এ, তারপরে কেউ আইছিল 3-এ, কেউ আইছিল 4-এ, কেউ আইছে 10-এ, কেউ আইছে 11-তে। তো এখনও সেম, ধরেন 26-এ কেউ আয় নাই, 27-এ আইব, 27-এ আয় নাই, 28-এ আইব, 28-এ আয় নাই, 29-এ আইব, 29-এ আয় নাই, 30-এ আইব। আয় বাবা আয়। তো শুরুর দিকে এই যে যারা এখন ডেসপারেটলি কাজ করবে, এরাই হবে আইকনিক ফিগার, এরাই হবে আগামী দিনে এই কোম্পানির আইকনিক ফিগার। এখন আইকনিক ফিগার হইবেন না বোকাচোদা ফিগার হইবেন, সেই সিদ্ধান্ত আপনার। যাই হোক, আর একটা বিষয়, কেন এই মুহূর্তে এই নবযাত্রায়, ডেস্টিনির এই নবযাত্রায় কেন আমাদের আরো বেশি সময় দেওয়া উচিত? এটা ব্যক্তিগতভাবে একটা মানবিক কারণে, আমার পারসেপশন। কারণ
আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে আমার দুর্দিনে ডেস্টিনি আমার পাশে দাঁড়াইছিল। দুর্দিনে কীরকম? যেমন ধরেন আমি স্টুডেন্ট অবস্থায় আছি, আমার তো কোনো ইনকাম নাই, কোনো কর্মসংস্থান নাই, এই বাসার থেকে টাকা টুকা লইয়া ভার্সিটি যাই আহি এই তো। তার মানে কি আমার ইনকাম নাই কোনো, আমি কর্মহীন, পড়ালেখা মাত্র করতেছি, আমার দুর্দিন। তো আমার দুর্দিনে আমার সহযোগী হিসেবে আসছিল এই কোম্পানি। মানে আমার দুর্দিনে ডেস্টিনি আমার পাশে ছিল, সে আমাকে একটা কাজের সুযোগ দেওয়ার মাধ্যমে আমি এখান থেকে ইনকাম করছি এবং সেই ইনকাম দিয়ে আমি চলছি। তো আমার দুর্দিনে যেহেতু ডেস্টিনি আমার পাশে ছিল, এখন ডেস্টিনির এই দুর্দিনে আমারও উচিত ডেস্টিনির পাশে থাকা। এটা আমার একটা মানবিক ফিলোসফি। কীরকম? বলতে পারেন যে ডেস্টিনির দুর্দিনে পাশে থাকা মানেটা কি? ডেস্টিনির এই দুর্দিন তো বেশি সময় থাকবে না। এই যে আপনি যে এখন মনে করেন যে ডিসকাউন্ট শপ এই সেই হাবিজাবি, এক সময় তো এইগুলো দেদারসে ডিসকাউন্ট শপ হইতে থাকবে। মানে ধরেন 2000 সালে যারা সিরিয়াসলি কাজ করে প্রোডাক্ট সেল করছে, সেই সময়ে তারা ডেস্টিনিকে যে সাপোর্ট দিছে ওই সাপোর্ট, আর 2010 সালে যে আপনি উইকলি মারছেন ওই সাপোর্ট কি এক? 2010 সালে তো লাখ লাখ প্রোডাক্ট সেল হয়েছে, তো আপনার উইকলিতে কোম্পানির কিছুই আসে যায় নাই। তো সেম আগামী দিনে আপনি সব সেল করা বা আপনি ডিসকাউন্ট শপ নিয়ে কাজ করা বা আপনি এনএফসি করা না করে কোম্পানির কিছুই আসে যাবে না, কারণ তখন হাজারে হাজারে লোক এইসব কাজ করবে। তাহলে এখন এই কোম্পানির এই ক্রাইসিসটা ওভারকাম করার ক্ষেত্রে আপনি যত বেশি ভূমিকা রাখবেন, এইটা কোম্পানির জন্য ততই বেশি উপকারী হবে। আজ থেকে 5 বছর পর আপনি একটা এনএফসি করলে তাতে কোম্পানির কিছুই আসে যাবে না, কিন্তু এখন একটা এনএফসি করলে এটা কোম্পানির অনেক বেশি উপকার হবে। তো এই জন্যই আমি বলতেছি যে ডেস্টিনির মানে আমার দুর্দিনে ডেস্টিনি আমার পাশে ছিল, অতএব ডেস্টিনির এই দুর্দিনে আমার উচিত, মানবিক দৃষ্টিতে উচিত ডেস্টিনির পাশে থাকা। এই জন্য আমি তার পাশে আছি। আমার ব্যবসায়িক কার্যক্রম অন্য অনেক কাজের ফাঁকেও আমি সুনির্দিষ্ট একটা সময় দিয়ে আমি এই কাজটা এই জন্যই করি, মানবিক কারণে। এর বাইরে আরও একটা নৈতিক কারণ আছে। নৈতিক কারণ কি? আমি এখনো বুক ফুলাইয়া বলতে পারি আমার মাধ্যমে যারা বিনিয়োগ করছিল তারা কেউই আমার সামনে দাঁড়াইয়া চোখে চোখ রেখা নেগেটিভ কোনো কথা কইতে পারে না। কেন? কারণ আমি এখনো তাদেরকে যে আমার মাধ্যমে বিনিয়োগ করাইছিলাম সেই দায়িত্ব নিয়ে, সেই দায় নিয়ে এখনো আমি আমার সকল কাজের পাশাপাশি আমি এখানে এখনো রেগুলার একটা সুনির্দিষ্ট সময় দেই। এই যে সময়টা দেই এটা কি শুধু আমার বিনিয়োগ ফেরতের লেগা? না। তার মানে আমার বিনিয়োগ ফেরতের পাশাপাশি আমার মাধ্যমে যাদেরকে আমি বিনিয়োগ করাইছিলাম তাদের বিনিয়োগ ফেরতের জন্য আমি এখনো খাটতেছি। এই কারণেই আমার মাধ্যমে যারা বিনিয়োগ করছিল কেউই আমার চোখের সামনে দাঁড়াইয়া চোখে চোখ রেখা নেগেটিভ কোনো কথা বলার সাহস পায় না। এইটা আমার রেসপন্সিবিলিটি। আমি মনে করি যে যতদিন পর্যন্ত আমার মাধ্যমে যারা বিনিয়োগ করছিল তাদের টাকাগুলো আমি ফেরত দিতে না পারবো, ততদিন পর্যন্ত এটা আমার দায়, এটা আমার রেসপন্সিবিলিটি। তো আমার রেসপন্সিবিলিটি হিসেবে আমার নৈতিক দায়িত্ব হলো এখনো পর্যন্ত কোম্পানির সকল কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রাখা, ইনকামের জন্য না। ওই ব্যক্তিটাকে যে আমি বিনিয়োগ করাইছিলাম তার বিনিয়োগটা ফেরত দেওয়ার ক্ষেত্রে যে আমি দায় নিয়ে যে আমি বলছিলাম সেই দায়টা শোধের জন্য এখনো আমি কন্টিনিউ এই প্রতিষ্ঠানে সুনির্দিষ্ট একটা সময় দিতেছি। তাইলে নিজে থাকা এবং অন্যকে রাখা অনেকগুলো কারণে হইতে পারে। কারণ ওই যে একটা কথা বললাম যে কোম্পানি আমার দুঃসময়ে আমার পাশে ছিল, এই জন্য কোম্পানির দুঃসময়ে আমার পাশে থাকা উচিত, এটা আমার নৈতিক দায়িত্ব। দ্বিতীয়ত, যাদেরকে আমি বিনিয়োগ করাইছিলাম তাদের বিনিয়োগ ফেরত যতদিন পর্যন্ত তাদেরকে ফেরত দেওয়াইতে না পারি ততদিন পর্যন্ত ওই আমার বিনিয়োগকারীদের গার্জিয়ান হিসেবে এই প্রতিষ্ঠানের সাথে লেগে থাকা আমার নৈতিক দায়িত্ব। মাই কোয়েশ্চন ইজ দ্যাট, আপনারা কয়জন আপনার টিমের গার্জিয়ান হিসেবে দায়িত্ব নিয়ে এখনো কোম্পানির সাথে লেগে আছেন? নাই। হুতাশে চিল্লান, খালি কোন কোম্পানি ঠিক হয় না কেন, অমুক হয় না কেন, তমুক হয় না কেন, বহুত তো করেন, মালিক পক্ষরে তো বহুত কথা শোনায় ফেলেন, অমুক করে ফেলেন, তমুক করে ফেলেন। নিজের দায়িত্বটা কতটুক পালন করছেন? আপনার টিমের রেসপন্সিবল অথরিটি হিসেবে এখনো পর্যন্ত কি দায়িত্ব পালন করতেছেন? অনেকে তো টিমের সাথে যোগাযোগ নাই, ফোনও ধরেন না। এর লেগেই ওই যে বিনিয়োগকারীরা দেখলে ধরে গাড়ায়।
ওই বিনিয়োগকারীরা দেখলে টাকা টাকা ফেরতের কথা কয়, আমগরে কেউ এসব কয় না। তো এটা আপনার নৈতিক দায়িত্ব হওয়া উচিত, আপনার নৈতিক দায়িত্ব হওয়া উচিত যে আপনি একসময় আপনার দুর্দিনে কোম্পানি আপনার পাশে ছিল, লাখ লাখ টাকা ইনকাম করছেন, এখন কোম্পানির দুর্দিনে আপনার কোম্পানির পাশে থেকে তাকে সাপোর্ট দেওয়া উচিত। আর আপনার বিনিয়োগকারী যারা, তাদেরকে যে আপনি বিনিয়োগ করাইছিলেন, তাদের বিনিয়োগ সম্পূর্ণরূপে তাদের হাতে ফেরত দেওয়ার আগ পর্যন্ত এই দায়িত্বটা কন্টিনিউ ধরে রাখাটাও আপনার আর একটা নৈতিক দায়িত্ব। এটা তো করছেন, করেন না, হুদাই তো চিল্লান আওয়াজ নিচে এত বড় গলায়। ওই যে অনেকে ফোন টোন করে বলেন, অনেকে আবার কমেন্টে গালাগালি করেন। ওই যে ওই দিন একটা বেডি আর কি কমেন্টে একটা বাজে কমেন্ট করছে, তো আমি উল্টা বাজে রিপ্লাই দিছিলাম। রিপ্লাই দেওয়ার পরে কান্দাকাটি শুরু করছে আমার ইনবক্সে আয়া, হ্যাঁ আপনি আমারে এত খারাপ কথা কইলেন, এই কইলেন সেই কইলেন। তো আমি কইলাম যে আপনি টাকা ফেরতের কথা আমারে বললেন কেন, টাকা কি আমি ফেরত দিব? তো আপনার টাকা যদি আমি ফেরত দিই, আমার টাকা কে ফেরত দিব? কয় না মালিক পক্ষরে কইছি। তো আমি কই মালিক পক্ষরে যদি কোন, তাহলে আমার পোস্টে এসে গেলেন কেন? পরে আর কিছু কয় না। তো যাই হোক, যেই কথাটা কইতেছিলাম, নিজের দায়িত্বটা কতটুক পালন করতেছেন আগে সেটা দেখেন। নিজের দায়িত্ব পালন করার পরে এরপরে বড় গলায় ওই কমেন্টে এসে গালাগালি করেন, ঠিক আছে? যাই হোক, এবার কই, যদি মনে করেন যে আচ্ছা ঠিক আছে ভাই আপনি কইছেন, ওকে, আপনার কথা শুনলাম বা ভালো লাগলো, যে আমার দুঃসময়ে কোম্পানি আমার পাশে ছিল, এবার কোম্পানির দুঃসময়ে আমি পাশে থাকবো, কেমনে থাকবো? তা কইতাছি খারাপ খারাপ। আবার কইতে পারেন যে আচ্ছা ঠিক আছে, ওকে, আমার বিনিয়োগকারীদের দায় যতক্ষণ পর্যন্ত শোধ না হবে ততক্ষণ পর্যন্ত আসলে এই সিস্টেমের সাথে থাইকা সবাইকে একটা সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে গার্জিয়ানের দায়িত্ব পালন করাটা আপলাইন হিসেবে আমার দায়িত্ব, কইতে পারেন। ওকে, কেমনে পালন করবেন কইতাছি। আগে এই সিদ্ধান্ত নেন যে আপনার মাধ্যমে যারা বিনিয়োগ করছিল আপনি তাদের গার্জিয়ান। এই সিদ্ধান্ত যখন নেবেন, একজন বাবা তার সন্তানকে ছেড়ে কখনো যাইতে পারে না, একজন মা তার সন্তানকে ছেড়ে কখনো যাইতে পারে না। তো যদি কখনো নিজেকে এভাবে ভাবতে পারেন যে আমার মাধ্যমে যারা বিনিয়োগ করছিল এরা আমার টিম মেম্বার, এরা আমার মানে সন্তানের মতো, আমি এদের গার্জিয়ান, তাইলে তো কখনো আপনি এদেরকে ছেড়ে যেতে পারবেন না। তো যাই হোক, কিভাবে এখন কোম্পানির পাশে থাকতে পারেন? টাকা দিয়া? না না না, কারণ আর অনেক কিছু আছে। খালি টাকা না, ওই যে বাটপারের মতো খালি ওই যে ধান্দাপাতি করে খালি টাকা কালেকশন, ওই যে বাটপার 12 সালের পর থেকে যা করছে, নো, শুধু টাকা না, অনেক কিছুই আছে। এই যে আমি যে এখন বয়া বয়া একটা লাইভ করতেছি, হুদাই রাত বাজে 3টা 4টা, বনের খায়া নিজের খায়া বনের মোষ তাড়াইতেছে, এটাও তো একটা কোম্পানির পাশে থাকা। যাই হোক, কিভাবে কোম্পানির পাশে থাকতে পারেন? 1 নাম্বার, উপস্থিতির মাধ্যমে। কোম্পানি যে প্রোগ্রামগুলো করে এই প্রোগ্রামগুলো অ্যাটেন্ডের মাধ্যমে, সেটা সরাসরি মিটিং হলে সরাসরি, জুম মিটিং হলে জুম, অথবা কোম্পানি কেন্দ্রিক যে কোনো অ্যাক্টিভিটিস হয় সেগুলোতে উপস্থিত নিজে থাকার মাধ্যমে, অন্যকে উপস্থিত রাখার মাধ্যমে আপনি কোম্পানির পাশে থাকতে পারেন। 2 নাম্বার, মেধা প্রয়োগের মাধ্যমে। মেধা প্রয়োগ কীরকম? এই যে আপনার যে মেধা, এই মেধাটা খাটাইয়া প্রতিদিন 8-10 জন ব্যক্তিরা যদি মেসেজটা থ্রো করেন যে ভাই কোম্পানির এই অবস্থা, এই অবস্থা, এই যে এটা হয়েছে, এই যে এটা হয়েছে, এই যে এটা হয়েছে, এই এই বিষয়, এই মেধা প্রয়োগের মাধ্যমেও আপনি এখন কোম্পানির পাশে থাকতে পারেন। 3 নাম্বার, অর্থের মাধ্যমে। এখন কইতে পারেন অর্থের মাধ্যমে কেমনে? এই যে আপনি 10 পয়েন্টের একটা প্রোডাক্ট কিনবেন, ওই বাটপারের মতো কোশেয়ারের কথা না। এই কোশেয়ার মোশেয়ার আর এই ভুগিচুগি বাটপারি আর কালেকশন এখন এর ডেস্টিনিতে আর চলবে না। ওইসব ধান্দাবাজি শেষ, বাটপারের ধান্দাবাজি ক্লোজ। ওই যে ওইসব ওই খালি টাকা টানো ওইসব ধান্দাবাজি শেষ। এখন তো হলো জাস্ট প্রোডাক্ট। যেমন ধরেন আপনি 10 পয়েন্টের একটা প্রোডাক্ট কিনলেন 300-400 টাকা দিয়া, বিড়ি সিগারেট খেয়ে ফেলান ডেইলি 400-500 টাকার, আর 500-600 টাকা খরচ করে 10 পয়েন্টের একটা প্রোডাক্ট কিনতে পারেন না, হোগা শুকাইয়া যায়। 10 পয়েন্টের একটা প্রোডাক্ট কিনা আপনি যখন নিজে সেন্টারটা অ্যাক্টিভ করবেন, তার মানে আপনি অর্থের মাধ্যমে কোম্পানির একটা সাপোর্ট দিলেন। আপনি একটা প্রোডাক্ট পেয়ে গেলেন, কোম্পানি কিছু লিকুইড পাইলো। একটা এনএফসি কার্ড করলেন, এই যে এনএফসি কার্ডটা করলেন, আপনি একটা এনএফসি কার্ড পেয়ে গেলেন, কোম্পানি একটা ফিনান্সিয়াল সাপোর্ট পাইলো। আর আপনি যে কোম্পানির প্রযুক্তিগত সাপোর্ট তো পাইতেছেনই। কোনো একজন ডিস্ট্রিবিউটরকে 10 পয়েন্টের পণ্য কিনাই দিলেন, এনএফসি কার্ড করাই দিলেন,
এই যে এইভাবে নিজে এবং অন্যের মাধ্যমে এই পণ্য ক্রয়ের মাধ্যমে এই অর্থের বিনিময়ের মাধ্যমে কোম্পানিকে আর্থিকভাবে সাপোর্ট দিতে পারেন। এখনের বোর্ড তো আর আপনারা কয় না যে কোষার দাও 80% আমি, 20% তুমি, বা 30% তুমি, 70% আমি, এসব ধান্দাবাজি তো বাদ। ওই যে কোষার টানছে না, কোষারের কমিশন খাওয়া দালালগুলা 1 লাখ টাকা আনলে দেখা গেছে 30,000 খায়া কমিশন খাইছে, 70,000 দিছে বাটপারের হাতে। তো এখন তো এসব ধান্দাবাজি নাই, এখন তো টাকা ঢোকা নাই। প্রোডাক্ট, একটা প্রোডাক্ট কিনা আপনি যে কোম্পানির সাপোর্ট দিতেছেন, এটাই হলো অর্থের বিনিময়ে কোম্পানির সাপোর্ট। এভাবে কোম্পানির পাশে থাকতে পারেন। আর কিভাবে করতে পারেন? নিজের অবস্থান থেকে নিজের শ্রমটারে দিয়া কোম্পানির পাশে থাকতে পারেন। অর্থের বিনিময়ে তো কইলাম, এবার শ্রমের বিনিময়ে থাকতে পারেন। যেমন ধরেন আপনি আপনার পরিশ্রমটাকে এই কাজের পিছনে যদি এখন ব্যয় করেন, যেমন ধরেন আপনি ঠিক করলেন যে সপ্তাহে একদিন আপনি 1 ঘন্টা কাজ করবেন, তার মানে আপনি প্রতি সপ্তাহে এই কোম্পানির 1 ঘন্টা শ্রম দিয়ে সহযোগিতা করতেছেন। অথবা ধরেন আপনি চিন্তা করলেন আমি প্রতিদিন 1 ঘন্টা সময় দিব, তার মানে আপনি প্রতিদিন 1 ঘন্টা এই কোম্পানির সময় দিতেছেন। তার মানে আপনি এই মুহূর্তে কোম্পানির পাশে থাকতে পারেন কিভাবে? শ্রম দিয়া, সময় দিয়া, অর্থ দিয়া, মেধা দিয়া। যার যেটা আছে, যার অর্থ আছে প্রোডাক্ট কিনেন, কিনা কোম্পানির সহযোগিতা করেন। যার টাকা টুকা নাই, শ্রম দিয়া কোম্পানির সহযোগিতা করেন। যার শ্রমও নাই, শ্রম দিতেও মন চায় না, টাকাও দিতে মন চায় না, মেধা থাকলে মেধা দিয়া কোম্পানির সাপোর্ট দেন। এটাও নাই, সময় দিয়া কোম্পানির সাপোর্ট দেন। শ্রম, সময়, মেধা, অর্থ, এই 4টা জিনিসের সমন্বয় কইরা যতটুকু পারেন কোম্পানির পাশে থাকেন। কোম্পানি কিন্তু আগে যাইতেছে, মানে সিটিও, জেডটিও, এলটিওদের যে ফরম্যাট, এটার বাম্বু বাটপার গোষ্ঠী পরে টের পাইব যে খেলা কোন দিকে যাইতেছে। যাই হোক, আরো কেন এই কাজগুলো করা উচিত, কোম্পানির পাশে কেন আরো থাকা উচিত? একটা সামাজিক দায়বদ্ধতা। আপনারে এখনো পর্যন্ত মানুষে কয় টাউট, আপনারা এখনো পর্যন্ত মানুষে কয় বাটপার। তো আপনি টাকা ফেরত এবং সার্বিক প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে সমাধান করার মাধ্যমেই আপনি ওই ইমেজটা রিকভার করতে পারেন। আপনার যে সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটা যেটা হারাই গেছে, সেটা আপনি রিকভার করতে পারেন। তো এত এত কাজ আপনি যদি করতে না চান, তাইলে আপনি ওই যে বসে থাকেন। আর যারা কাজ করতেছে তারা কিন্তু ঠিকই কাজ করবে এবং আগাই যাবে। এখন আইতেছেন না, সুবিধা নাই, 27-এ আইবেন। 27-এ আইতেছেন না, হ্যাঁ 28-এ আইবেন, সমস্যা নাই। আয়েন আয়েন, দুনিয়াটা গোল, ঘুরতে ঘুরতে এই দেখা হয়েই যাব। হ্যাঁ, সমস্যা নাই। যাই হোক, আর কি কি করণীয়, আর কত কম কন, নিজের খাইয়া বনের মশার কত তারামো। যাই হোক, শেষ করে দিই। 2012 সালের আগে আপনার যে ডেসপারেট ড্রিম ছিল, সেই ড্রিম এখন আছে? নাই। আগে নিজের এই প্রশ্ন করেন, 2012 সালের আগে আপনার যে ডেডিকেশন ছিল, আপনার যে ডেসপারেটনেস ছিল, সেটা আছে কি নাই? প্রতিদিন এই কার্যক্রমে, এই এমএলএম কনসেপ্টে বা ডেস্টিনির এই কার্যক্রমে প্রতিদিন কি 2012 সালের আগে সময় দিতেন না? দিতেন। এখন দেন? দেন না। কইতে পারেন ইনকাম নাই। 2012 সালের আগেও কি আপনার প্রথম যখন শুরু করছিলেন ইনকাম ছিল? ফার্স্ট লেভেল কয়দিন হয়েছে? সেকেন্ড লেভেল কয়দিন হয়েছে? সাইকেল কয়দিন হয়েছে? উইকলি ইনকামে কয়দিনে গেছেন? তো এখনও এইভাবে এটারই ভাবেন না যে আপনি জিরো লেভেলে আছেন। আপনার 2 জন ব্যক্তিকে আপনার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। আপনি এভাবে ভাবেন না, তাইলেই তো হয়। তো প্রতিদিন আপনি সময় দেন? দেন না। 2012 সালের আগে প্রতিদিন ব্যবসা নিয়ে ভাবতেন মানে দিন রাত 24 ঘন্টায় তো ভাবতেন, কিন্তু এখন ভাবেন না। গোল সেট করে কাজে নেমা পড়ছিলেন 2012 সালের আগে, এখন কোনো গোল সেট আছে আপনার? গোল আছে? ধরেন 2 দল গোল ফুটবল খেলতেছে, কুদ্দুস একাদশ আর সলিম একাদশ, 2 দল হেভি ফুটবল খেলতেছে, কিন্তু কারোই গোল পোস্ট নাই। তো সারাদিন খেললেও তো কোনো গোল হইব না। সলিম একাদশও গোল দিতে পারবো না, কুদ্দুস একাদশও গোল দিতে পারবো না। সারাদিন যতই খেলেন গোল হইব না। তো যতই আপনি খেলেন, যতই ইয়া করেন, কোনো গোল আছে আপনার? গোল নাই। তো গোল না থাকলে আপনি রেজাল্ট বের করবেন কেমনে? আপনার গোল থাকতে হবে না যে এতদিনের ভিতরে আমি এটা করব, এই এতদিনের ভিতরে আমি এটা করব, এটা করব, এটা করব, এটা করব। 12 সালের আগে গোল ছিল, এখন আছে? নাই। তো কেমনে আপনি আশা করেন আবার রেজাল্ট আশা করেন? টিম মিটিং শুরু করছেন, এই 12 সালের আগে তো সপ্তাহে টিম মিটিং করতেন কন্টিনিউ, প্রতি সপ্তাহে একবার। কয়জন টিম মিটিং শুরু করছেন? সাপ্তাহিক টিম মিটিং শুরু করছেন?
কইতে পারেন যে কেউ তো নাই, আপনি নিজের সাথে নিজে মিটিং শুরু করেন, সপ্তাহে একবার 1 ঘন্টা নিজের সাথে নিজে মিটিং শুরু করেন আয়নায় বৈশা। তারপরে দেখবেন 1 থেকে 2 হইব, 2 থেকে 4, 4 থেকে 8, 16, 32 হইব। শুরু করেন, করছেন? করেন না, মিটিং শুরু করেন। তারপরে আপনার, আমি এর আগেও কইছি একবার, যে আপনার টিম নিয়ে কচিকাচায় প্রোগ্রাম করবেন, এরকম কোনো ড্রিম গোল সেট করছেন? বা আপনার টিম নিয়ে মহানগর নাট্যমঞ্চে, বা ধরেন ওই যে বিএমএ অডিটোরিয়ামে, বা ধরেন চিনমৈত্রীতে আপনার টিম নিয়ে, আপনার লেফট রাইট নিয়ে আপনি প্রোগ্রাম করবেন, এরকম কোনো গোল সেট আপনি করছেন? করেন নাই। তো এসব কিছুই করেন নাই। 12 সালের আগের যা করতেন এখন কিছুই করেন নাই। বসে বসে খালি ওই মুরগি আছে না, রানীক্ষেত মুরগি আছে না, মুরগির রানীক্ষেত রোগ হলে খালি জিমায় আর মুখ দিয়ে লালা পড়ে। তো আমগো বেশিরভাগ ডিস্ট্রিবিউটরের এখন আপনাকে অবস্থা হয়েছে এরকম, রানীক্ষেত মুরগির মতো জিমাইতেছেন আর মুখ দিয়ে লালা পড়তেছে। যাই হোক ভাইজানেরা, মনে কিছু নিয়েন না আবার। হ্যাঁ, আপনাকে ভালো লেগে এই কথাটা কইতেছি, আপন ভাইবা শুভাকাঙ্ক্ষী হিসাবে কথাটা কইতেছি। মানে অনেকে ওই যে ফোন করেন, আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা কোম্পানির, আপডেটটা একটু দেন, এখন ভাই কি করতে পারি, আমার তো ভাই ডিস্ট্রিবিউটর কথা শোনে না, আমার তো ভাই টাকাগুলো কিভাবে ফেরত দিতে পারি, আমার তো ডিস্ট্রিবিউটর টাকা ফেরতের জন্য চাপ দিতেছে ভাই, এই ম্যানেজমেন্টের কি অবস্থা ভাই, বাটপারের কি অবস্থা ভাই, আসলে সব ঠিক হয় না কেন, আসলে এই দ্বিধা বিভক্তি না থাকলে অনেক ভালো হইতো। এই যে বক্কর চক্কর অনেক, ওই তাফসির মাহফিলের বয়ান ফোন করে করে শোনান, এর লেগে আপনাদের উপরে একটু ঝাল ঝাললাম আর কি আজকে। এত কিছু না করে মানে লাড্ডু খাইতে কেমন, এত ব্যাখ্যা বিশ্লেষণ না করে ভাই লাড্ডুটা মুখে নিয়ে নিলেই তো হয়, ব্যাস ঝামেলা শেষ। লাড্ডু খাইতে কেমন ব্যাখ্যা দরকার নাই, লাড্ডু মুখে নিয়ে নেন, তাহলেই বুঝতে পারবেন যে লাড্ডু খাইতে কেমন। এত বিচার বিশ্লেষণ এসব না কইরা কাজে নামেন, কাজে নামেন। আপনারা অনেক সময় অনেক মানে কিছু জিজ্ঞাসা করেন যেগুলার কোনো উত্তর দেওয়ার মতো নাই। ভাই আমি কাজে আছি, ভাই আমি কাজের লোক। ওই আপনারা যারা কাজে আছেন তারাই খালি আমারে ফোন দিয়ে মজা পাইবেন, আর যারা কাজের লোক না হেরা ভাই আমারে ফোন দিয়ে মজা পাইবেন না, বিরক্ত হইবেন, আমার রিপ্লাই শুনে বিরক্ত হইবেন। মানে আমার সম্পর্ক কাজের সাথে, আমার সম্পর্ক সমস্যার সমাধানের সাথে, আমার সম্পর্ক ডেটের সাথে না, যে অমুক দিনের মধ্যে এটা না হইলে হইব না, অমুক দিনের মধ্যে এটা না হইলে আমি নাই। কিছু এই যে কিছু রানীক্ষেত এই যে মুরগির মতো ঝিমাইন্না ডিস্ট্রিবিউটর আবার কয় যে আগামী 3 মাসের মধ্যে বা আগামী 6 মাসের মধ্যে বা অমুক দিনের মধ্যে যদি সমস্যার সমাধান না হয় তাইলে আর আমি নাই। তো ভাই আপনি নাই, আপনি থাকায় না থাকায় কি বাল আসে যায়? আপনি থাকেন না, আপনারা কেউ থাকতে কয় নাই, আপনারা কেউ কাজ করতে কয় নাই। কেউ না কেউ কাজ করতেছে, কেউ না কেউ কাজ করবে। যাই হোক, অনেক কিছু কয়ে ফেলাইলাম। আপনারা অনেক সময় ফোন করে বিভিন্ন বিষয়ে জিগান, তো ওই সময় তো আর কিছু কইতে পারি না, সব মুখের উপরে তো কিছু কওয়া যায় না, এই জন্য রাগ ঝাড়লাম আইসা এই লাইভে এসে আর কি। একটা জিনিস মনে রাখেন, নবযুগের এই ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, নবযুগের এই ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, নবযুগের এই ডেস্টিনিতে এখন মাজলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। আর আমরা যারা এই ডেস্টিনিতে হক এবং ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম চালাইতেছি, আমাদের এই সংগ্রাম চলতেছে এবং চলবেই, কারণ ডেস্টিনি কারো বাপের না।